ঠিক আছে বাবারা, আশা করি সবাই ভালো আছো। তোমাদের ইতোমধ্যে অনেকগুলো হ্যান্ড ক্যালকুলেশন সিরিজ বাই বসের ক্লাস আপলোড দেওয়া হয়ে গেছে। তোমরা ফার্স্ট পার্টের ক্লাসগুলো আশা করি করে ফেলেছো। আজকে আমরা শুরু করব কেমিস্ট্রি সেকেন্ড পেপার। সেকেন্ড পেপারের প্রথম চ্যাপ্টারই আছে পরিবেশ রসায়ন। এই পরিবেশ রসায়ন নিয়ে আজকে আমরা আলোচনা করব যে এইখানে যত ধরনের ম্যাথ আছে হ্যান্ড ক্যালকুলেশন করার মতো, আমরা সেই ম্যাথগুলো আলোচনা করব যে কিভাবে করা যায় এবং একটা ম্যাথ কত সহজে তুমি আনসার করতে পারো। আমরা সেই জিনিসটা নিয়েই আজকে আমরা দেখার চেষ্টা করব। এই পরিবেশ রসায়নে যেই যেই টপিকগুলো ইম্পর্টেন্ট, তুমি আগে চলো আমরা সূত্রটা দেখে ফেলি। আমরা কি দেখে ফেলবো? সূত্রটা দেখে ফেলি। সো ফার্স্ট অফ অল আমি অলরেডি লিখে রাখছি, দেখো এটা হচ্ছে আদর্শ গ্যাসের সূত্র। এটা কোন গ্যাসের সূত্র বাবারা? আদর্শ গ্যাসের সূত্র। আদর্শ গ্যাসের সূত্র পিভি ইকুয়ালস টু এনআরটি। এরপর চলে আসো ভ্যান্ডার ওয়ালস ইকুয়েশন আছে, তাই না? তারপরে আসো গ্রাহামের ব্যাপন সূত্র। এই ব্যাপন সূত্রটা কিসের সূত্র? গ্রাহামের ব্যাপন সূত্র। ঠিক আছে, এটা গ্রাহামের, যে আর ইজ প্রপোর্শনাল টু রুট ওভার এম, তাই না? এটা ব্যস্তানুপাতিক, আণবিক ভর যার যত বেশি হবে তার ব্যাপন হার তত কম হবে। এতটুকু ক্লিয়ার কিনা? আচ্ছা, এরপর চলে আসো এই যে আমাদের মোট চাপ বের করতেছি আংশিক চাপ দিয়ে। এটা কিন্তু ডাল্টনের সূত্র। কার সূত্র বাবারা? ডাল্টনের সূত্র। ওকে, এরপর চলে আসো আর এম এস বেগের কয়েকটা সূত্র দেওয়া আছে। রুট ওভার থ্রি আর টি বাই এম, রুট ওভার থ্রি পি বাই রো। রো মানে হচ্ছে ঘনত্ব। এই যে এম যেটা, এটা কিন্তু অলওয়েজ কেজিতে নিতে হবে। এটা কখনোই আর এম এস বেগে গ্রামে নেওয়া যাবে না, কেজিতে নিতে হবে, মনে থাকবে। আর পি ওয়ান বাই রো ওয়ান টি ওয়ান, পি টু বাই রো টু টি টু, এটা তোমরা জানো। এরপর চলে আসো মোল ভগ্নাংশ সমান মোট চাপ ভাগ আংশিক চাপ। আমরা আংশিক চাপ যদি বের করতে চাই, সূত্রটা কি হবে? মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ। এই মোল ভগ্নাংশ আমরা কিভাবে বের করি বাবারা? যার মোল ভগ্নাংশ বের করব, ধরে নাও এ একটা গ্যাস, এ গ্যাসের মোল ভগ্নাংশ বের করতে চাচ্ছি। এ গ্যাসের মোল ভগ্নাংশ হচ্ছে এ গ্যাসের মোল সংখ্যা ডিভাইড বাই মোট মোল। মোট মোল এন এ এন বি প্লাস ডট 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 ডট। ঠিক আছে, এইটাই হচ্ছে তার মোল ভগ্নাংশ। এইটা হচ্ছে কথা, বোঝা গেছে? ওকে, এখন চলে আসো এই যে আমাদের যে আদর্শ গ্যাস সূত্র পিভি ইকুয়ালস টু এন আর টি। এই সূত্রটা বয়েল, চার্লস, গেলুসাক এই তিনজনের সমন্বিত সূত্র। সো এইখান থেকে আমরা বলতে পারি বয়েলের সূত্রটা কি? পি ওয়ান ভি ওয়ান ইকুয়ালস টু পি টু ভি টু, রাইট? তারপরে আমরা চার্লসের সূত্র কি বলতে পারি? ভি ওয়ান বাই টি ওয়ান সমান সমান ভি টু বাই টি টু। তারপরে আমরা ইয়ার সূত্র থেকে কি বলতে পারি? যে কি বলে এটারে? পি ওয়ান বাই টি ওয়ান, পি ওয়ান বাই টি ওয়ান গেলুসাকের সূত্র পি টু বাই টি টু। এই সূত্রগুলো আমরা জানি কিনা? এই সূত্রগুলোতে ম্যাথ অহরহ আসে, বয়েলের সূত্র, চার্লসের সূত্র। আমরা এই সূত্রগুলোতে ম্যাথ অলরেডি জানি। আমাদের এই সূত্র দিয়ে ম্যাথ করার মানে কথা আমরা অলরেডি পারি, তাই না? ওকে, চলো এই ম্যাথগুলো বাদে আমরা একটা একটা ম্যাথ দেখো তো তাইলে। এই ম্যাথটা তোমরা একটু বলো। যে মনে করো 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা আছে। হ্যাঁ, 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা আছে এবং এইটাতে তোমার টোটাল আয়তন পাইছো 300 ml। কত ml? 300 ml। এখন তোমার কাছে আমি তাপমাত্রা চাইলাম হচ্ছে মনে করো 7 ডিগ্রি সেন্টিগ্রেড। কত ডিগ্রি সেন্টিগ্রেড? 7 ডিগ্রি সেন্টিগ্রেড। এই 7 ডিগ্রি সেন্টিগ্রেড যদি আমি তাপমাত্রা তোমার কাছে চাই, তাহলে কি হবে? কি 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 কি? হ্যাঁ, আয়তন। বলো এটার আয়তন কত হবে? এটা কি আমরা বের করতে পারবো না? অবশ্যই বের করতে পারবো। অবশ্যই তুমি জানতেছো এখানে চাপ নিয়ে কোনো কথাবার্তা নাই। দ্যাট মিনস এটা চার্লসের সূত্র। চার্লসের সূত্র কি? ভি ওয়ান বাই টি ওয়ান ইকুয়ালস টু ভি টু বাই টি টু। এইটা দিয়ে করতে হয়, রাইট? সো এইভাবেও তুমি করতে পারো। আরেকটা নিয়ম আছে, দেখো আমি তোমার শর্টকাট শেখাই। শর্টকাটটা হচ্ছে, এগুলো তো সবসময় টি তাপমাত্রা কেলভিনে নিতে হয়, তাই না? এইটা তাপমাত্রা কত? 300 কেলভিন। এইটার তাপমাত্রা কত? 280 কেলভিন। এখন চিন্তা করো, চার্লসের সূত্রে কি বলা হয়? ভি ইজ প্রপোর্শনাল টু টি, না? দ্যাট মিনস দেখো তাপমাত্রার সাথে 300 কেলভিন মানে কত? 300 ml। 7 ডিগ্রি 280। তার মানে কি এদের অনুপাত কত আসে? 1 আসে না? তাহলে এরও অনুপাত কি 1 আসা উচিত না? তাপমাত্রা ডিভাইড বাই আয়তন। তাহলে কত হবে? 280 ml। শেষ। ম্যাথ করার দরকার হয় না তো। বুঝতে পারছো? একটু আইডিয়া নিতে হবে যে এইটার সাথে এটা কত গুণ। এটার সাথে এটা যদি দ্বিগুণ হয়, তাহলে আমি এটার সাথে ওটা দ্বিগুণ করে দিব, কারণ সমানুপাতিক সম্পর্ক। এইভাবে চিন্তা ভাবনা করতে হয়। চলো পরের ইয়াতে যাই। এই হচ্ছে আমাদের প্রশ্ন। আর কোনো সূত্র ছিল? না, সূত্র সব আমরা জেনে গেছি।
আমরা এখন প্রশ্নে চলে যাই। এই যে একটা প্রশ্ন লেখা আছে, খুবই সুন্দর একটা প্রশ্ন, এবং এইটা তোমরা অনুশীলনী সলভ করতে গেলেও পাবা, তাই না? চলো, সমান ভরের মিথেন আছে আর অক্সিজেন আছে। এই গ্যাস একটা নির্দিষ্ট তাপমাত্রায় হাবিজাবি, মোট প্রদত্ত চাপের কি পরিমাণ অংশ অক্সিজেন প্রদত্ত হবে। এইটা থেকে তুমি কি বুঝতে পারতেছো? আংশিক চাপ বের করতে বলতেছে না, বলছে মোট চাপের কি পরিমাণ অংশ, তার মানে মোট চাপের কোনো একটা অংশ সে চাপ দিচ্ছে, রাইট? আমরা একটা জিনিস জানতাম, আংশিক চাপ সমান সমান কি বলতো? মোল ভগ্নাংশ, মোল ভগ্নাংশ ইনটু মোট চাপ। এটা আমরা জানি কিনা বলো? এই সূত্রগুলো লিখাচ্ছি তোমাকে জাস্ট বোঝানোর স্বার্থে। তুমি মেন পরীক্ষাতে এত সূত্র তো লিখতে যাবা না, যাবা না, খুব দ্রুতই তুমি আনসারটা করতে পারবা। তাহলে এখন দেখো, মোট চাপের কোন একটা অংশ বলছে, দ্যাট মিনস আমি যদি মোল ভগ্নাংশটা বের করি, আমি যদি মোল ভগ্নাংশটা এই মোল ভগ্নাংশটা বের করতে পারি, সেটাই আমার আনসার চাইতেছে না। তাহলে মোল ভগ্নাংশ বের করো। তাহলে সমান ভর ধরে নাও, ডাব্লু পরিমাণ ভর, তাই না? ডাব্লু পরিমাণ ভর আমরা ধরে নিই। তাহলে এইটার মোল কত? এন মিথেন কত? NCH4, ডাব্লু ডিভাইড বাই 16, তাই না? আর এন অক্সিজেন কত? ডাব্লু ডিভাইড বাই 32। এটা কি আমরা বুঝছি? কারণ ওই যে ডাব্লু বাই এম মানে তো এন। আচ্ছা, এখন বলতেছে কি পরিমাণ অংশ, আমরা এটা বের করব। এই ডাব্লু এর মান আমি আমার ইচ্ছা মতো ধরতে পারি, আবার এইভাবে ক্যালকুলেশনও করতে পারি। এইভাবে ক্যালকুলেশন করাটা একটু জটিল প্রক্রিয়া, তাই না? তাহলে আমি যেটা করব, আমি তো শয়তান, আমি যেহেতু শয়তান, আমি একটু শয়তানি করব। ডাব্লু এর মান দেখো তো, এই দুইটার মধ্যে কোনো সম্পর্ক আছে কিনা? 16 দুগুণে 32। তাহলে হয় তুমি ডাব্লু এর মান 16 ধরবা দুইটাতেই, যেহেতু সম ভর বলছে, কি ভর বলছে? সমান ভর বলছে, তার মানে মিথেনের ভর ডাব্লু যেমন, অক্সিজেনের ডাব্লু তেমন, তাই না? এখন আমি ধরে নিব আমার ক্যালকুলেশনের ইজি হওয়ার জন্য। এইভাবে করা তো টাফ, তুমি এমনি ক্যালকুলেশন করা, লসাগু টসাগু করে হাবিজাবি করতে হবে। সো ডাব্লু এর মান আমি কোনটা ধরবো? হয় 16 ধরতে পারি, নতুবা 32 ধরতে পারি। কেন? কারণ দুইটার মধ্যে সম্পর্ক আছে, তাই না? তাহলে আমি যেটা করব, 16 ধরি। 16 যদি ধরি, তাহলে চিন্তা করো, অ্যাকচুয়ালি মিথেনের ক্ষেত্রে NCH4 কত আসলো? যে তুমি এখানে কত ধরেছো? ডাব্লু ইকুয়ালস টু 16 ধরে নিছো, তাহলে NCH4 ইকুয়ালস টু 1 মোল আসলো, রাইট? এন অক্সিজেন এটা ইকুয়ালস টু 1/2 মোল আসলো, 16 দুগুণে 32, 1/2 মোল। এখন তুমি বের করো, আমরা মোল ভগ্নাংশ বের করতেছিলাম, তাহলে অক্সিজেনের মোল ভগ্নাংশ XO2, অক্সিজেনের মোল ভগ্নাংশ এটা সমান সমান কি? তুমি চিন্তা করো তো, NO2 অক্সিজেনের মোল ডিভাইড বাই N অক্সিজেন প্লাস N মিথেন, দুইটার মোল। তাহলে কত হইলো? 1/2 মানে কত তুমি এইটা বলো? 0.5, তাই না? 1/2 মানে 0.5। তাহলে উপরে যাবে হচ্ছে আমার 0.5, নিচে যাবে 0.5 প্লাস 1, তাহলে 1.5। এখন তুমি একটু হিসাব করে বলো তো, 0.5 মানে 1/2, আর 1.5 এটা 1.5 না? 1.5 মানে কত? একটু আগে পড়াইছিলাম যে 4/3 মানে হচ্ছে 1.33, 3/2 মানে 1.5, তাই না? তোমরা যারা ক্লাস করে আসছো অলরেডি জানার কথা। তাহলে এটা হচ্ছে 1.5 মানে কত? 3/2। দেখো তো, 1/2 ডিভাইড বাই 3/2, তাহলে 2 টু ক্যান্সেল আউট, আনসার কত হয়? 1/3। বুঝছো? 1/2 ডিভাইড বাই 3/2, আনসার হচ্ছে আমাদের এইটা 1/3। বুঝছো কেমনে করছি? মানে আমি ডাব্লিউ এর মান আমার ইচ্ছা মতো ধরে নিচ্ছি। তুমি 32 ধরো না, 32 ধরলে এন এটা 2 আসবে, এটা 1 আসবে, তখন তুমি আবার ক্যালকুলেশন করো, দেখবে মিলে যাবে। মানে ডাব্লু ধরলে তো তোমার এটা লসাগু করতে ঝামেলা হয়ে যাবে, তাই ডাব্লু এর একটা মান ধরতে হবে। আর তুমি যদি বলো আমি যদি 1 ধরি, ধরো 1/16, 1/32, এটা করা আবার একটা হ্যাপাজার্ড অবস্থা, লসাগুর একটা ঝামেলা। এই কারণে আমি যেহেতু 16 আর 32-এর মধ্যে একটা সম্পর্ক আছে, 16 দুগুণে 32, তাই না? তাই আমি যে কোনো একটার মান ধরে নিয়ে আমি সুন্দর একটা রাউন্ড ফিগারে নিয়ে চলে আসছি, যেন আমার ক্যালকুলেশনটা ইজি হয়। এই যে মাথা খাটাইতে হবে, কোনটা করলে তোমার ক্যালকুলেশন ইজি হয়, তোমার যা ইচ্ছা ধরো না, আনসার মিলাইতে পারলেই হবে। বোঝা গেছে? ওকে, নেক্সট কোশ্চেনে চলো। একটি হ্রদের, এটা তোমরা ফিজিক্সেও পড়ছো, তলদেশ থেকে বুদবুদ উপরে উঠে আসায় তার আয়তন হয়েছে 3 গুণ। কত গুণ?
3 গুণ। হ্রদের গভীরতা বের করতে বলছে। ফিজিক্সে আছে না এই ধরনের প্রশ্ন? এটা আমরা বয়েলের সূত্র দিয়ে আনসার করি। কি সূত্র? বয়েলের সূত্র। তাহলে চার্লসের সূত্র দেখলাম, তারপরে হচ্ছে আমরা সূত্র দেখলাম, ডাল্টনের আংশিক চাপ সূত্র দেখলাম। এই যে এটা তো ডাল্টনের চাপ সূত্র থেকেই আসছে, তাই না? এটা ডাল্টনের দেখলাম আমরা। তারপরে এখন দেখতেছি ফিজিক্সের বয়েলের সূত্র। এইটার ক্ষেত্রে অলওয়েজ মাথায় রাখবা, আয়তন ভি ইকুয়ালস টু যদি এন ভি নট হয়, তার মানে আয়তন এন গুণ হয়েছে। আয়তন কত গুণ হয়েছে? এন গুণ। তখন তার উচ্চতা হবে, গভীরতা হবে এন মাইনাস ওয়ান ইন্টু 10.32 মিটার। 10.32 মিটার। মিলাও, এন এর মান কত? 3 গুণ। আয়তনের কথা বলছি, নট ব্যাসার্ধ না উল্টা পাল্টা। আয়তনের কথা বলছি, আয়তন দিয়ে মিলাইতে হবে। দ্যাট মিনস 3 মাইনাস 1 ইন্টু 10.32 কত হয়? 2 ইন্টু 10.32। আমি বয়েলের সূত্র বসালাম, এই দিয়ে করা অনেক লং কাট, আমরা শর্টকাটে আগাইলাম। এইটাই তো হ্যান্ড ক্যালকুলেশন নাকি? তাহলে 40 আর 3 দুগুণে 6, 2 দুগুণে 4, তার মানে 40.64 মিটার। এইটা হচ্ছে আমাদের আনসার। বলো বুঝছি কিনা? সহজ না? আর যদি ব্যাসার্ধের কথা বলতো যে আর ইকুয়ালস টু এন আর নট হয়েছে, অর্থাৎ পানির উপরে উঠে আসে ব্যাসার্ধ এন গুণ হয়েছে, তখন এইচ এর সূত্র হচ্ছে এন কিউব মাইনাস 1 ইন্টু 10.32। বুঝছো কোথায় কোন সূত্র কাজে লাগাইতে হবে? লাগাইলেই আনসার শেষ। এটা বয়েলের সূত্র থেকে আসছে, পারা যাবে। চলো পরেরটাতে যাই। 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় হাইড্রোজেন গ্যাসের আরএমএস বেগ কত? খুবই সুন্দর একটা প্রশ্ন। এর আগে চলো আমরা একটু আরএমএস বেগ সম্পর্কে জেনে আসি। আরএমএস বেগ, সিআরএমএস বেগ। আরএমএস বেগ মানে বলতে চাইতেছে রুট মিন ভেলোসিটি, রাইট? এইটা সূত্র হচ্ছে √3RT/m। এম অলওয়েজ কিসে নিব? কেজিতে নিব। আর একটা সূত্র আমরা জানি √3p/ρ, ঠিক না? আচ্ছা, এই সূত্রগুলো আমরা জানি, কিন্তু কথা হচ্ছে এইভাবে ম্যাথ করাটা প্রচুর টাফ না? টাফ হইতেই পারে, তবে আমরা একটু চালাকি করলে আনসার বের করা সম্ভব, এবং সেটা আমরা দেখাবো। ঠিক আছে? মনে করো তোমাকে বলা হলো, কার কথা বলি 24 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট 24 কত এম এর মান বলে দিছি। 24 এম এর মান কত বলে দিছি? 24। এইটা হইলে 300 কেলভিন তাপমাত্রায়, 300 কেলভিন তাপমাত্রায় তার আরএমএস বেগ কত? বলো। সহজে মনে রাখো। কি করব দেখো, √3। আর এর মান কত? 8.314 না? আমি আমার হিসাবের সুবিধার্থে 8 বসাই দিব, শেষ, কোনো কথা নাই, 8 বসাই দিব। টি এর মান কত? 300। আণবিক ভর কত? 24 ইন্টু 10⁻³ গ্রাম বলছে, কেজিতে নিতে হবে। আর এম এস বেগ এখন বের হয়ে যাবে। দেখো 3 অক্ষে 3, দেখো ক্যালকুলেশনটা কত ইজি। 3 অক্ষে 3, 3 8 24, 8 অক্ষে 8, এই কাটা গেল। তার মানে 300 ইন্টু 10⁻³, এটা √। এইটারে আমি আবার লিখতে পারি √3 ইন্টু 10⁵। এটা পারি না? ওকে, তার মানে এইটার আশেপাশে √3 মান কত বলতো? √3 মান হচ্ছে 1.71 ইন্টু 10⁵/2, এমন একটা মান আসলো মিটার পার সেকেন্ড। দেখো কাছাকাছি তুমি কোনো মান পাবা না? ওকে, গুড। এটা খুবই জটিল একটা প্রসেস। এর চাইতে আমি যেটা করব, 3টা গ্যাসের আরএমএস বেগের মান তোমাকে মুখস্থ করাবো। 3টা গ্যাসের আরএমএস বেগের মান মুখস্থ করে দেখোই না কি হয়। খুবই সুন্দরভাবে কি করবা এইখানে লিখে ফেলো যে কি মুখস্থ বাই মুখস্থ। ওকে, বাই মুখস্থ। সো দেখা যায় এইখানে কি করব, 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, কত ডিগ্রি? 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় নাইট্রোজেন গ্যাসের জন্য আরএমএস বেগ 516 মিটার পার সেকেন্ড। অক্সিজেন গ্যাসের জন্য আরএমএস বেগ 493 মিটার পার সেকেন্ড।
বা 471ও বলা আছে অনেক জায়গায়, 471 দিলাম, 471 মিটার পার সেকেন্ড। হাইড্রোজেন গ্যাসের সবচাইতে বেশি, হাইড্রোজেন গ্যাসের জন্য 1937 মিটার পার সেকেন্ড, 1937 মিটার পার সেকেন্ড। এটা কি হতো, নাইট্রোজেনে 516, অক্সিজেনে 493 বা 471 এমন কিছু, আর হাইড্রোজেনে 1932। পারবা কিনা? তাহলে এই আর এম এস বেগ, এটা কি বেগ বাবারা? আর এম এস বেগ, আর এম এস বেগ। এই তিনটা তুমি মুখস্থ করে যাও। করছো? করছো, ক্যালকুলেশনও করবো না। চিন্তা করো, দেখো হাইড্রোজেন গ্যাসের আর এম এস বেগ বের করতে বলছে। কি বলছে? হাইড্রোজেন গ্যাসের আর এম এস বেগ বের করতে বলছে। অপশনের দিকে তাকাও তো কি কি আছে। 493, হাইড্রোজেন গ্যাসের আর এম এস বেগ শুরুই তো হয়েছে তোমার কত থেকে? 1937 থেকে, তাই না? তাহলে অনেক বড় বড় মান। তাহলে 493 বাদ, 516 এটাও বাদ। এই 493 কার? অক্সিজেনের ছিল। 516 কার? নাইট্রোজেনের ছিল। আনসারের ক্ষেত্রে এই বড় বড় দুইটা মান হাইড্রোজেনের হইতে পারে। আমরা এখন কি করব? তাপমাত্রাটা দেখব, 30 ডিগ্রি সেন্টিগ্রেড। তুমি দেখছো সিআরএমএস ইকুয়ালস টু √3RT/m, তাহলে সিআরএমএস প্রপোর্শনাল টু √T। তার মানে তাপমাত্রা যত বাড়বে আরএমএস বেগ তত বাড়বে। আমরা এই 1937 মিটার পার সেকেন্ড কই দেখছিলাম? 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, নাকি হাইড্রোজেনের ক্ষেত্রে মুখস্থ করাইছি না? ঠিক কিনা বলো? তো এটা মুখস্থ করলে দেখো তোমার সুবিধা কি। 25 ডিগ্রিতে 1937, তাহলে 30 ডিগ্রিতে কি নিশ্চয়ই এর চাইতে বাড়বে। তাহলে 1937-এর চাইতে কোন মানটা বাড়তেছে একটু দেখাও তো। এই দেখো 1943, আর এটা তো 1220, এটা আগেও বাদ। বুঝছো কিনা? আশা করি ক্লিয়ার। 1943 মিটার পার সেকেন্ড। অপশন দেখো কত দূরবর্তী, দেখলেই বুঝতে পারবা। সো জাস্ট তিনটা জিনিসই পরীক্ষায় মেন মেন আসে, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন। ঠিক আছে, এই তিনটা মুখস্থ করে রাখো, দেখো তোমার জীবন যেখানে যেমন হয়ে যাবে। বোঝা গেছে বাবারা? ওকে চলো তাহলে পরেরটাতে যাই। এটা আর এম এস বেগ তো আমরা বুঝাই ফেললাম। 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের আদর্শ গ্যাস সমীকরণ কি? দেখো পিভি সমান এনআরটি, এটা তো আমরা জানি নাকি, পিভি সমান এনআরটি। তো দেখো সবাই পিভিআরটি পিভিআরটি আছে, ঝামেলা কোথায় করছে তুমি একটু তাকায় দেখো তো। ঝামেলা যেটা করছে এই যে 2 হাফ, এখানে কিছু নাই, তার মানে 1 আছে, এটা 3, তার মানে এন এ ঝামেলা করছে। সো আমি এন বের করলে আনসার ক্লিয়ার, সহজ জিনিস, এন ইকুয়ালস টু W/m। তুমি একটু চিন্তা করো কোন কোন ম্যাথ গুলা আসে, চিন্তা করলেই কিন্তু আনসার বেরোয় যায় যে দেখো ম্যাথ খুবই সহজ আসে। এবং কিছু জটিল ম্যাথ আছে, যেমন আরএমএস বেগের ম্যাথ তোমার কাছে কঠিন লাগতো, সহজ করে দিছে না, কত ইজি। জাস্ট একটু আইডিয়াটা চেঞ্জ করো যে না এই ম্যাথটা এইভাবে আগাইলে আমার জন্য ইজি হয়। বুঝতে পেরেছো? আরো দেখাবো, আসো আমরা দেখতেছি। তা W/m করো, ডাব্লিউ এর মান কত? 44। কার্বন ডাইঅক্সাইড আণবিক ব্যবহার কত? 44, দ্যাট মিনস 1। আনসার কত? এই যে সি, পিভি ইকুয়ালস টু RT। পারবা কিনা? পরের কোশ্চেনে চলো। দেখো একটা চমৎকার প্রশ্ন, গ্রাহামের ব্যাপন সূত্র থেকে আসছে। হাইড্রোজেন আয়োডাইড বলছে এর ব্যাপন হার অজানা গ্যাসের ব্যাপন হারের অর্ধেক, দ্যাট মিনস এটা টি এর মান দেওয়া, টি এর মান দেওয়া, রাইট? ওকে, যদি টি এর মান দেওয়া থাকে তাহলে কি করব বলো তো? অজানা গ্যাসটি নির্ণয় করতে বলছে, নির্ণয় করতে বলছে। আমরা যৌগটা দেখে ফেললাম, সো এখানে কোনো কাজ নাই। তাহলে আমরা জানি R1/R2 ইকুয়ালস টু √M2 ডিভাইড বাই M1, এটা তো জানো। আর মানে ব্যাপন হার, এটার মানে বোঝাইতেছে ডি ডিভাইড বাই টি, অজানা গ্যাসের ব্যাপন হারের অর্ধেক। আচ্ছা ব্যাপন হারের সময় হবে, এখানে সময়টা লিখে ফেলো। হ্যাঁ আমরা সময় দিয়ে করব, ব্যাপন হারের সময়ের অর্ধেক। ওকে, আমরা সময়টাই দিয়ে করব। তাহলে ডি ডিভাইড বাই টি, তাহলে আর এর মান যদি বসাই, ডি তো সেম সেম ডিস্টেন্সের কথাবার্তা বলা হয়েছে, তাহলে এই ক্ষেত্রে কি ডিরেক্টলি বলতেছি কি হয়, টি 2 ডিভাইড বাই T1 ইকুয়ালস টু √M2/M1। এটা কি হয় না? অবশ্যই হয়, তাই না? এখন চলে আসো, এইখানে যেটা করছে, আমরা যেটা করব কি করব, এই রুটটাকে এই পাশে পাঠাই দিই যেহেতু টাইম দেওয়া আছে। তাহলে M2, আমরা M2 বের করব, M2 যদি বের করতে চাই তাহলে T2 ডিভাইড বাই T1 এটার স্কয়ার ইন্টু M1। ব্যাপার তো এইটাই নাকি? তোমাকে সূত্রটা বুঝাইলাম আগে, দেন আমি হ্যান্ড ক্যালকুলেশন যাইতেছি, এখনো আগাই নাই। আগে সূত্রটা বুঝো যে এইখান থেকে এইভাবে আসা যায় কিনা, যায়। এখন বলতেছে
T2 হচ্ছে অর্ধেক সময়, T1 এর অর্ধেক, তার মানে 1/4। কোথায় লিখবো, পরের পেজে লিখি। আমরা যেটা পাইলাম M2 ইকুয়ালস টু T2/T1, এইটার স্কোয়ার ইন্টু M1। বলতেছে T2 হচ্ছে অর্ধেক, তুমি তাকায় দেখো, এই যে অজানা গ্যাস অর্ধেক, তার মানে হাফ হয়ে গেছে না, হাফ T1। T2 এর মান কি, হাফ T1 হয়ে গেছে না, তাহলে T1 কি কাটাকাটি হয়ে যায় না, মুখে মুখে হয়ে যাবে। T1 কাটাকাটি হয় কিনা, কাটাকাটি হইলে 1/4 আসে। চিন্তা করো, এই যে হাফ, এই T1 আর T1 কাটাকাটি হয়ে গেল, তাহলে নিচে 1 আসে, এইটার স্কোয়ার ইন্টু M1, তাহলে 1/4 ইন্টু M1। এটা বুঝছো কিনা? তাহলে M1 যদি হয়, M1 মানে এর আণবিক ভর। হাইড্রোজেন আয়োডাইডের আণবিক ভর কত? হাইড্রোজেনের হচ্ছে 1 আর আয়োডিনের হচ্ছে কত বাবারা, 127। তাহলে টোটাল কত হয়, 128। তাহলে আণবিক ভর যদি জেনে যায় 1/4 ইন্টু 128, 128। এই ক্যালকুলেশনটা এখন করতে হবে। 128কে 4 দিয়ে ভাগ করতে হবে, আমরা ভাগ করি। সবার আগে দেখেই বুঝতে পারতেছো 3 এ 4 এ 12 হবে, 3। তারপর 8 আছে, 4 দুগুণে 8, 32। এই 32 কার আণবিক ভর বলো? এটাই তো আমার M2 নাকি? বলো পারছি কিনা, বলো, এই বলো, এটাই তো আমার M2 নাকি? M2। তাহলে আণবিক ভর 32 কার? অক্সিজেনের। সো এইটা অবশ্যই অক্সিজেনকে ইন্ডিকেট করে। তাহলে উত্তর কোনটা? অক্সিজেন আছে, এটার আণবিক ভর 32, এটার আণবিক ভর হচ্ছে 28, এইটার কত 12 12 24, 25 26 27 28, এটাও 28, এটার কত 44 কার্বন ডাইঅক্সাইড। তার আনসার কত? এ, অক্সিজেন। বুঝছো কিনা? এই ধরনের প্রশ্নগুলো মেডিকেলে আসতে পারে। এত জটিল মানে, তুমি তো এই সূত্র লিখতে যাবা না, তোমার জাস্ট শিখাইছি। তোমার পরীক্ষা কি এত সূত্র লিখবা? তুমি ডিরেক্ট এইখানে চলে আসবা, এতটুকু করে চলে যাবা, শেষ। আরো এখানে আরো 2-3 লাইন গ্যাপ দিতে পারো, আমি তো এখানে আরো ভেঙে দেখাইছি। আমি বারবার বলছি 1/4 1/4, দেখো 1/4 চলে আসছে। পারবা না? যত বেশি প্র্যাকটিস করবা, একটা জিনিস মনে রাখবা, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। তুমি যত বেশি প্র্যাকটিস করবা, তত মনে করতে পারবা যে এইটা কত শর্টকাটে করা যায়, এইটা কোন প্রসেসে আগাইলে ইজি হয়। বোঝা গেছে? এই জিনিসগুলো ধরা শিখতে হবে। ওকে, তোমাদের কাজ হচ্ছে এইগুলা পড়ার পরে এই জিনিসগুলো বাসায় আবার প্র্যাকটিস করা, বাসায় সলভ করা, বইটা খোলা, কোশ্চেন ব্যাংক খোলা, খুলে সলভ করা। তাহলে দেখবা তুমি সবকিছু পেরে যাবা। বুঝতে পেরেছো বাবারা? চলো পরের কোশ্চেনে যাই। এই যে আমাদের খুবই সুন্দর একটা প্রশ্ন, এটা কিন্তু মেডিকেলে আসছিল একবার। আচ্ছা, প্রশ্নটা বলতেছে দেখো, 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, কোন তাপমাত্রা বাবারা? 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 14 গ্রাম, এটা হচ্ছে গ্রাম, নাইট্রোজেন গ্যাসের গতিশক্তি কত? গতিশক্তির সূত্র ওই যে আমরা F/2, স্বাধীনতার মাত্রা, সব হাবিজাবি বলছি না, সব ভুলে যাও, সব ভুলে যাও। পরীক্ষা আসলে একটাই সূত্র, একটাই সূত্র। সে ফিজিক্স বলো, কেমিস্ট্রি বলো, এই স্বাধীনতার মাত্রা ইন্টারমিডিয়েট লেভেলে আসে না। যদি আসে তাহলে একটু ঝামেলা আছে, মেডিকেলে আসবে না। তো এটা হচ্ছে 3/2 nRT। এই একটাই সূত্র আমরা অ্যাপ্লাই করব, কোনো কথা নাই, একটাই সূত্র অ্যাপ্লাই করব। আর যদি বলে একটি অণু, একটা অণু যদি বলে দেয়, বা গড় গতিশক্তি যদি বলে দেয়, তখন 3/2 কেটি। এই যে এইখানে F/2, স্বাধীনতার মাত্রা, এসব কথাবার্তা বলে যাও, একটাই সূত্র খাটাবা। তুমি যতগুলা এমসিকিউ আছে মিলাইতে যাও, মেডিকেলে আসছে সবগুলা এই একটা সূত্র দিয়ে আসছে। ওই গড় কি, একটি অণু অত জানার দরকার নেই। বুঝতে পারছো? শুধুমাত্র একটা অণু বললে এই সূত্র খাটাবা, শেষ। এখন মান বসাও। 3/2, এন এর মান কত? W/M, তার মানে 14 গ্রাম, 14 গ্রাম ডিভাইড বাই 28 গ্রাম। আণবিক ভর তো নাইট্রোজেনের 28 নাকি? নাইট্রোজেনের আণবিক ভর কত বাবারা? 28 গ্রাম। আর এইটা তো ডাব্লিউ এর মান 14 গ্রাম দেওয়াই আছে। ওকে, আর এর মান কত? 8.314। আমি কি বসাবো? আমি কত বসাবো? 8 বসাবো। 8 বসায় কাছাকাছি মানে চলে যাব, কারণ 8 বসায় আমি যে মানটা পাবো, চিন্তা করো 8.314, অত বড় মান বসালে যে মানটা পাবো তার চাইতে বেশি মান পাবো না? এইটাই, এই জিনিসটাই বোঝাইতে যাচ্ছি। আর টি 25 ডিগ্রি, 25 ডিগ্রি মানে কত? 298। 298 যদি হয়, আমি একটা শয়তানি করব। শয়তানি যেটা করব, 298 না ধরে এটাকে আমি 300 ধরে নিব, তাহলে আমার ক্যালকুলেশনটা ইজি হবে। 298 না ধরে 300 ধরে নিব, ওই 2 1 বেশি কোনো ব্যাপার না। তাহলে আমরা 300 ধরেই কাজ করি। এটা দেখো 14 অক্ষে 14, 14 দুগুণে 28, দ্যাট মিনস 3/4 ইন্টু 8 ইন্টু 300। দ্যাট মিনস এটা এবার কাটাকাটি করো, 4 অক্ষে 4, 4 দুগুণে 8,
3 দুগুণে 6, 3 6 1800। আনসার দেখো 1800। তার মানে আনসারটা নিশ্চয়ই এতটুকু তুমি শিওর 1800-র উপরে কোনো মান হবে, কম তো আর হবে না। 1800-এর বড় মান হবে। 3/2 এনআরটি করছি, নাইট্রোজেনের গতিশক্তি পেয়ে গেছে 1800 জুল। তার মানে এটা নিশ্চয়ই এর বড় কোনো মানটা হবে। কারণ কি 8 নিছো, ছিল কত অ্যাকচুয়ালি আর এর মান তো ছিল তোমার 8.314। আর এর মান কত ছিল 8.314, সেটা তো আমরা আর বসাই নাই। তাহলে ওই মানটা বসাইলে মানটা আরো বাড়তো। তাহলে উত্তর কত দেখো তো, এটা 18 পয়েন্ট, আমার আসছে 1800। দ্যাট মিন 1800 পয়েন্ট সামথিং কিছু আসার কথা। মানে এটা বাদ, 1500 এটা বাদ, 2800 এটা বাদ, 1858 পয়েন্ট। এই যে আনসার কত এ। বুঝতে কি পেরেছো বাবারা? এটাই হ্যান্ড ক্যালকুলেশন, এটাই হ্যান্ড ক্যালকুলেশনের মজা। এরপরে আসো, এই যে যেগুলো স্লাইডে লেখা আছে এগুলো মেডিকেলে আসছে, ঠিক আছে, আমরা দেখাচ্ছি। এই প্রশ্নটা দেখো, স্থির তাপমাত্রায় 3 অ্যাটমসফিয়ার চাপে, এটা 3 অ্যাটমসফিয়ার চাপে কোন গ্যাসের ঘনত্ব, দ্যাট মিন্স রো এর মান দেওয়া আছে 7 গ্রাম পার লিটার। ওকে, 6 বায়ুমণ্ডলের চাপে, এটা 6 অ্যাটমসফিয়ার, তার মানে এটা P2 গ্যাসের ঘনত্ব কত হবে? তার মানে তোমাকে ρ2 বের করতে বলছে। তুমি একটু আগে জানো তাপমাত্রা যেহেতু স্থির, তার মানে P1/ρ1 T1, এই T1টা আমরা রাখবো না, যেহেতু স্থির বলছে ওটা বাদ দিয়ে দিব। তাহলে সূত্রটা কি অলরেডি জানো, P1/ρ1 ইকুয়ালস টু P2/ρ2, তাই না? এখন চলে আসো, তাহলে আমরা বের করব কি ρ2 এর মান। উল্টাও, ρ2 যদি উল্টাই দিই তাহলে কি হলো, ρ1 ডিভাইড বাই P1 ইন্টু P2। সূত্র তো এটা নাকি? মান বসাও, ρ1 এর মান কত 7, P2 এর মান কত 6, P1 এর মান কত 3, 6 7 42 ডিভাইড বাই 3, 3 14 42। এই ক্যালকুলেশন পারা উচিত, 3 অক্ষে 3, 3 14 42। ক্যালকুলেশন এমনই দিবে যেগুলো তুমি পারো, আর জটিলগুলো তো অলরেডি দেখাই দিছি যে 8 ধরে নিব, তারপর 6.023 থাকলে আমি শুধু 6 ধরে ক্যালকুলেশন করব। এইরকম ব্যাপার স্যাপারগুলা বুঝতে পেরেছো বাবারা? এটাই মজা। তাহলে উত্তর কত 14, আনসার কই এই যে 14 গ্রাম পার লিটার। পারা যাবে, খুবই সহজ। পরের প্রশ্ন আসো, এনটিপিতে 1 লিটার গ্যাসের, এটা কি ঘনত্ব দিছে 1.43, এটা ঘনত্ব। ওকে, গ্রাম পার লিটার যদি হয়, গ্যাসটা কোনটা 1.43 গ্রাম পার লিটার, তার মানে রো দেওয়া আছে 1.43 গ্রাম পার লিটার। 1 লিটারে কত 1.343 আছে। এনটিপি মানে কি 22.4 লিটারে বের করতে হবে না আমাদের? হ্যাঁ, তাহলে এটা দেখে তুমি বুঝতে পারতেছো 1 লিটারে আছে 1.43 গ্রাম। আর এনটিপির মানে কি 1 মোল, 1 মোলের গ্রামটাই তো ওর আণবিক ভর নাকি? 1 মোলেই তো গ্রাম আণবিক ভর পাই নাকি বাবারা? তাহলে 1 মোলটা আমরা বের করব। এনটিপিতে 22.4 লিটারে বের করো, 22.4 লিটার আছে 1.43 ইন্টু 22.4, এত গ্রাম। বের করো আনসার কি হবে দেখো তো। তাহলে কি হইলো, আমি এটা ক্যালকুলেশনের সুবিধার্থে ওই যে শয়তানি করব, শয়তানি যেটা করব, এটাকে আমি 1.4 ধরে নিব, 3টা বাদ। ওকে, আর এটাকে আমি 22 ধরে নিব। ওকে, তাহলে 1.4 ইন্টু 22 কত হয়? তা যদি হয় 1.4 ইন্টু 22 কত হয় বলো তো? 22, 1.4 ইন্টু 22, তাহলে এটা যদি হয় 22 10কে 220 এন্ড 30, 30 পয়েন্ট সামথিং কিছু একটা আসে, 30.8 বা এমন কিছু একটা মান আসে। দেখো এই যে 22 10কে তো এই যে 22 হইলো, প্লাস 4 দুগুণে 8, 8 আর 10 এই যে 30। দেখলেই বোঝা যায়, ক্যালকুলেশন করলেই পারা যায়। এই ক্যালকুলেশন কোনো মানে জটিল কিছু না, ঠিক আছে। 30 পয়েন্ট সামথিং আসে। যদি 30 পয়েন্ট সামথিং আসে, তুমি তো 1.4 নিছিলা, আর এটাকে 22.4 না নিয়ে 22 নিছো। অ্যাকচুয়ালি মানটা তাহলে কি 3 আর 4 যোগ করলে বাড়বে না? তবে নিশ্চয়ই 30-এর চাইতে বাড়বে। আর 30-এর চাইতে বাড়লে কতই বা বাড়বে, খুব তো বেশি বাড়বে না। নাইট্রোজেনের কত 28, কার্বন ডাইঅক্সাইডের কত 44, হাইড্রোজেনের কত 2 গ্রাম, অক্সিজেনের কত 32 গ্রাম। এবার বলো তো আনসার কোনটা হওয়া উচিত? দেখেই বোঝা যাচ্ছে না, এই যে বেড়ে গেছে অক্সিজেন। ক্লিয়ার? এই হচ্ছে কাহিনী। আমরা
গ্রামের ব্যাপন সূত্রের ম্যাথ দেখলাম, বয়েলের সূত্রের ম্যাথ দেখলাম, আদর্শ গ্যাস সমীকরণের ম্যাথ দেখলাম, ডাল্টন আংশিক চাপ সূত্র ওই যে মোল ভগ্নাংশের ম্যাথ দেখলাম, চার্লসের সূত্র দেখলাম, আরএমএস বেগ কয়েকটা মুখস্থ করলাম, গতিশক্তি বের করলাম। মানে প্রত্যেকটা টাইপ তোমাকে আমি সলভ করাইছি। পরিবেশ রসায়ন থেকে এইসবের বাইরে কোনোদিন কখনো মানে কোশ্চেন আসার কথা না। এবং তুমি দেখবা এই টাইপের বাইরে তো কোনো কোশ্চেন নাই, সবগুলা সূত্র লিখে দেওয়া হয়েছে। অ্যান্ড হ্যান্ড ক্যালকুলেশন কিভাবে করতে হয় আশা করি তোমরা এটা ভালোই বুঝে গেছো এতদিনে। এখন আর দুইটা ক্লাস তোমরা পাবা, পরিমাণগত রসায়নের ক্লাস আর হচ্ছে তড়িৎ রসায়নের ক্লাস। এই টোটাল 6টা ক্লাসের পরেই আমাদের হ্যান্ড ক্যালকুলেশন সিরিজ বাই বস এই জিনিসটা শেষ হয়ে যাবে। আর তোমরা বুঝছো কিনা এটা আমাকে জানাবা। আর তোমাদের রিভিউ আমাদের আরো অনুপ্রাণিত করে, তোমাদের রিভিউগুলো দেখলে সত্যিই ভালো লাগে। ঠিক আছে, তোমরা আরো রিভিউ দিবা, দেখলে ভালো লাগে। এবং তোমাদের আর যদি কোনো সমস্যা থেকে থাকে আমাকে নিঃসংকোচে জানাবা, আমি চেষ্টা করবো সেগুলো সমাধান করে দেওয়া। ঠিক আছে বাবারা, আরো যদি কোনো প্লে লিস্ট দরকার হয় সেটাও আমাকে বলবা। ওকে, সো শেষ হইলো পরিবেশ রসায়ন। দেখা হবে নেক্সট সেশনে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।